আসসালামু আলাইকুম সবাইকে। তো এইচএসসি 24 ব্যাচ যারা আছো, তোমাদের কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা। তো আজকে আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে প্যারা খাও নাই, এরকম খুব কম স্টুডেন্টই পাওয়া যাবে। আর অর্গানিক কেমিস্ট্রি অনেকেই তোমরা অ্যান্সার করতে চাও না, স্কিপ করতে চাও, যে অর্গানিক কেমিস্ট্রি ছাড়া বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো থেকে তুমি কোয়েশ্চেন অ্যান্সার করবা। এবং অর্গানিক কেমিস্ট্রি তোমার যদি পড়া থাকে, আগেই যদি পড়া থাকে, দেন আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। কারণ আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির যে সৃজনশীল প্রশ্নগুলো আছে ওই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আমরা ধীরে ধীরে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আলোচনা করব। তো এটা আমরা একটা প্লেলিস্ট কমপ্লিট করবো, এবং সম্পূর্ণ প্লেলিস্ট তুমি যদি করো তাহলে তুমি অর্গানিক কেমিস্ট্রির যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা তুমি ইজিলি ধরতে পারবে এবং অ্যান্সার করতে পারো। তো ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, আগেই কিন্তু বলে নিচ্ছি যে অর্গানিক কেমিস্ট্রি তোমার যদি পড়া থাকে, আগে একটু হলেও যদি পড়া থাকে, দেন তুমি এই প্লে লিস্টটা কন্টিনিউ করতে পারো। তোমার যদি একদমই অর্গানিক কেমিস্ট্রি একদমই পড়া নাই, তাহলে কিন্তু তুমি এই আজকে ভিডিও দেখে আসলে বুঝতেও পারবা না। তো দেখো, এই যে অর্গানিক কেমিস্ট্রির যে আমরা প্রশ্নগুলো সলভ করব, এই অর্গানিক কেমিস্ট্রির ম্যাক্সিমাম কোয়েশ্চেনই হচ্ছে এই ধরনের। এই যে এখানে যে দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটা ঢাকা বোর্ড 22 সালে আসছিল আর কি, এই কোয়েশ্চেনটা। এবং অর্গানিক কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলো বেসিক্যালি এই টাইপেরই হয়ে থাকে। তুমি দেখবা যেখানে এই যে পি কিউ আর বা এ বি সি এক্স ওয়াই জেড এরকম দেওয়া থাকে। তো ফার্স্টে তুমি এখানে যেরকম কোয়েশ্চেনই থাকুক না কেন, তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এখানে এই যে পি কিউ আর বা এ বি সি যাই থাকুক ওইগুলো আসলে কোন যৌগকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো আশা করি আমাদের সাথে থাকলে তুমি অর্গানিক কেমিস্ট্রির যে সৃজনশীল কোয়েশ্চেন আছে তুমি অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। তো দেখো, এখানে যে ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা আছে, যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2 মোল ওয়াটার বিক্রিয়া করে পি যৌগটা তৈরি করে এবং সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও তৈরি করে। তো এন্ড 2 নম্বরে আরেকটা রিঅ্যাকশন দেওয়া আছে, এবং তোমাকে যেটা বলছে এখানে পি এবং কিউ গ্যাস মিশ্রণ থেকে কিভাবে পৃথক করবে সমীকরণ সহ লিখো। মানে পি এবং কিউ যৌগে তোমাকে আগে পৃথক করতে হবে। তো ফার্স্টও সেম, তোমাকে আগে পি যৌগ এবং কিউ যৌগকে আইডেন্টিফাই করা লাগবে যে পি যৌগ এবং কিউ যৌগটা আসলে কি। তো দেখো, এই যে পি যৌগটা মানে পি যৌগকে আমি যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমি পি যৌগটা আমি যদি এখানে লিখি, তাহলে ব্যাপারটা এরকম দেখাবে যে যে ক্যালসিয়াম, আমি কার্বাইডটাকে একটু ওর গাঠনিক সংকেত দিয়ে লিখি। তো ক্যালসিয়ামের সাথে কি হবে, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, আর ও 3টা বন্ড, মানে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের। এবং সাথে কি 2 মোল ওয়াটার। 2 মোল ওয়াটার, তো এটা খুব ইজি, হাইড্রোজেন থাকবে আর এখানে হাইড্রোক্সিল থাকবে, তাই না? এটা বিক্রিয়া করে কি তৈরি করবে? আচ্ছা দেখো, এই যে ক্যালসিয়াম আর এই হাইড্রোক্সিল মিলে তৈরি করবে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, কারণ এটা তো দেওয়াই আছে, তাই না? এখন আমাকে পি যৌগটা নিয়ে দাও। পি যৌগটা কি হবে দেখো, এখানে 2টা হাইড্রোজেন আছে, এই 2টা হাইড্রোজেনের একটা যাবে এই কার্বনের সাথে আর একটা যাবে এই কার্বনের সাথে, তো মিলে কি তৈরি করবে? ইথাইন তৈরি করবে, তাই না? তো দেখো HC ট্রিপল বন্ড CH প্লাস। তো এই যৌগটা হচ্ছে আমাদের পি যৌগ। তো আমি পি যৌগটাকে আইডেন্টিফাই করতে পারলাম যে পি যৌগটা হচ্ছে একটা অ্যালকাইন, তাই না? এবং এটার নাম কি? ইথাইন। এন্ড কিউ যৌগটাকে আইডেন্টিফাই করতে হবে আমার কিউ যৌগটাকে। তো কিউ যৌগ দেখো, এই যে এই রিঅ্যাকশনটা দেখো, এই যে পি যৌগের সাথে হাইড্রোজেন এড হবে, সাথে প্রভাবক কে থাকবে? লেড, বেরিয়াম সালফেট, কিউ তৈরি হবে। তো আমি এখন পি যৌগটা লিখি, মানে এই যে পি যৌগের সাথে হাইড্রোজেন এড করব, HC ট্রিপল বন্ড CH। ঠিক আছে, সাথে আমি হাইড্রোজেন এড করব এবং সাথে প্রভাবক কে থাকবে? প্রভাবক থাকবে লেড এবং বেরিয়াম সালফেট। ঠিক আছে, তো কি তৈরি হবে? এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া। তো এই সংযোজন বিক্রিয়ার মধ্যে কি হবে? এই হাইড্রোজেনটা এসে এখানে অ্যাড হবে। তো অ্যালকাইনের সংযোজন বিক্রিয়ার মধ্যে কি হয়, মানে অ্যালকাইনের সাথে আমি হাইড্রোজেন অ্যাড করলে অ্যালকাইনের ট্রিপল বন্ড ভেঙে যাবে, ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড তৈরি হবে। এবং এটা ছিল আমাদের পি যৌগ, এবং এটা হচ্ছে আমাদের কিউ যৌগ। ঠিক আছে, তো পি এবং কিউ যৌগকে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম। ঠিক আছে, এখন এইটা নিয়ে আমার একটু কথাবার্তা বলার আছে, এই যে এই রিঅ্যাকশনটা, নিচের রিঅ্যাকশনটা নিয়ে। এখন এই রিঅ্যাকশনের মধ্যে দেখো, আমি অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করছি। এখন অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে কি সবসময় আমি অ্যালকিন পাবো? অ্যান্সার হচ্ছে না, অ্যালকিন পাবো না। অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে আমি পাবো ডিরেক্ট অ্যালকেন পাবো।
ঠিক আছে, এটা কিন্তু আমরা নর্মালি এই রিঅ্যাকশনটা আসলে দেখি না, আমরা দেখি আসছি কোনটা, যে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে কি হবে, হাইড্রোজেন অ্যাড করলে অ্যালকিন যে হবে সেটা আমরা কি ইউজ করতাম, নিকেল প্রভাবক ইউজ করতাম, তাই না? এবং টেম্পারেচার কত ছিল, 180 থেকে 200 এরকম ছিল নিকেল। এখন তুমি নিকেল ইউজ করো আর লেড ইউজ করো, যাই ইউজ করো, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে সেটা অ্যালকিনে থামবে না, আবার এটা বিক্রিয়া করবে। কারণ অ্যালকেন এখানে তো এক মূল আছে, এক মূলে কয়টা হাইড্রোজেন অণু আছে, অসংখ্য অণু আছে, এটা অ্যালকিন আবার বিক্রিয়া করে অ্যালকেন, তো ডিরেক্ট অ্যালকেন তৈরি করবে। তো এটা এখানে থামবে না, কিন্তু এখানে দেখো নিচে এই যে বেরিয়াম সালফেটটা আছে না, এই বেরিয়াম সালফেট কি করছে, এখানে এই বেরিয়াম সালফেট প্রভাবক বিষ হিসেবে কাজ করছে। এই প্রভাবক বিষের কাজটা কি, সেটা হচ্ছে দেখো অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে তো অ্যালকেন তৈরি হওয়ার কথা, কিন্তু এখানে তো অ্যালকেন তৈরি হয় নাই, অ্যালকিনে আইসা বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে। তার মানে কি, তার মানে এখানে বিক্রিয়াটাকে থামাই দিছে। তো কে থামাই দিছে, এই যে বেরিয়াম সালফেট হচ্ছে এই কাজটা করছে, বেরিয়াম সালফেট এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করছে, এখানে বিক্রিয়াটাকে থামাই দিছে এখানে কিউ পর্যন্ত। তার মানে কিউ যৌগটা হচ্ছে অ্যালকিন, ইথিন। তো এখানে ভাবতে পারো যে আমি যদি ভাইয়া এই লেডের পরিবর্তে নিকেল ইউজ করি তাহলে কি বেরিয়াম সালফেট প্রভাবক হিসেবে ইউজ করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। প্রত্যেকটা প্রভাবকের জন্য স্পেসিফিকলি প্রভাবক বিষ আছে, সব প্রভাবক বিষ সব প্রভাবকে কাজ করবে না। এখানে লেডের জন্য বেরিয়াম সালফেট প্রভাবক ফিক্সড। আচ্ছা, এটা যদিও কোয়েশনের পার্ট না, এটা জাস্ট বললাম, একটু মনে রাখো। তো এখন আমাকে কি করতে হবে, পি এবং কিউ গ্যাস মিশ্রণ থেকে এই দুইটাকে আলাদা করতে হবে। কারণ এই দুইটাকে আমি কিভাবে আলাদা করব, এই দুইটাকে আলাদা করার জন্য অনেক নিয়ম আছে। তুমি ব্রুমিন দ্রবণ পরীক্ষা করতে পারো, এই যৌগের সাথে ব্রুমিন অ্যাড করলা, এই যৌগের সাথে ব্রুমিন অ্যাড করলা, তাহলে কি হবে, একটার মধ্যে অনেক ফাস্টলি ব্রুমিন অ্যাড হবে আর একটার মধ্যে একটু স্লোলি অ্যাড হবে। অথবা তুমি বিয়ার দ্রবণ পরীক্ষা, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড দিয়ে যেটা করা হয়, ওইটাও করতে পারো। তো আমি ওইটা যাব না, ওইটা একুরেট প্রসেস না, এই দুইটা যৌগকে আলাদা করা একুরেট প্রসেস না। আমি একদম একুরেট প্রসেসে যাব। সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে অ্যালকাইন আছে, অ্যালকাইনের মধ্যে যে ট্রিপল বন্ডটা আছে, ট্রিপল বন্ড যদি এক প্রান্তের মধ্যে থাকে, এক প্রান্তে, এখানে তো এক প্রান্তেই আছে তাই না, এক প্রান্তের মধ্যে যদি থাকে তাহলে ওই অ্যালকাইনটা অম্লধর্মী হয়। তার মানে হচ্ছে অ্যালকাইন ওয়ানটা অম্লধর্মী হয়। কারণ অ্যালকাইন ওয়ানটা কেন অম্লধর্মী, আমরা এই প্লে লিস্টে আরো অনেকগুলো কোয়েশ্চেন সলভ করব, আশা করি এই কোয়েশ্চেনটা আমাদের সামনে চলে আসবে, তখন আমরা এটা দেখবো। এই এখন আমরা এটা দেখবো না, ঠিক আছে? তো এইটুকু মনে রাখো যে অ্যালকাইন ওয়ানটা অম্লধর্মী হয়। তো অ্যালকাইন ওয়ান যদি অম্লধর্মী হয় তাহলে এই যে অ্যালকাইন ওয়ান মানে পি যৌগটা অম্লধর্মী, কিউ কিন্তু অম্লধর্মী না। এই যে ইথিন কিন্তু অম্লধর্মী না। তো এখানে এই যে পি যৌগটা যেটা আছে, মানে এইচসি ট্রিপল বন্ড সিএইচ, ও কি করবে, ও যেহেতু অম্লধর্মী, অম্লধর্মী মানে কি, হাইড্রোজেন ছাইড়া দিবে তাই না? হাইড্রোজেন ছাইড়া দিবে, তার মানে ও টলেন বিকারকের সাথে রিঅ্যাকশন করবে। তো টলেন বিকারক কোনটা, সিলভার NH3 OH, ঠিক আছে? এটা হচ্ছে টলেন বিকারক। এই অ্যালকাইন ওয়ান টলেন বিকারকের সাথে রিঅ্যাকশন করে এই যে দুইটা হাইড্রোজেন দেখতেছো না, এই দুইটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে। রিপ্লেস করে কি তৈরি করবে, সরি, এই যে সিলভার কার্বন এবং কার্বন, মানে দুইটা হাইড্রোজেনকে দুইটা সিলভার রিপ্লেস করবে, ঠিক আছে? এবং এই যে দুইটা হাইড্রোজেন এখানে গিয়ে কি তৈরি করবে, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে দুইটা হাইড্রোজেন অ্যাড হয়ে একটা হাইড্রোজেন অ্যাড হবে অ্যামোনিয়াম, আর হাইড্রোক্সিল তো সাথে আছে, তো প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে। বিক্রিয়া সমতা করা ম্যান্ডেটরি না, ঠিক আছে? এইটার মাধ্যমে প্রমাণ হয় এই হাইড্রোজেনটাকে রিপ্লেস এজন্যই করতে পারছে কারণ এই যে অ্যালকাইন ওয়ান মানে ইথাইনটা হচ্ছে অম্লধর্মী, মানে ওর অম্লধর্মী, মানে অম্লধর্ম প্রদর্শন করে। কিন্তু তুমি যদি এই যৌগটা মানে কিউ যেটা আছে H2C ডাবল বন্ড CH2, এটার সাথে তুমি যদি টলেন বিকারকের রিঅ্যাকশন করাও NH3 OH রিঅ্যাকশন যদি তুমি করাও তাহলে এখানে কি হবে, নো রিঅ্যাকশন, এটা কোনো রিঅ্যাকশনই করবে না। তার মানে হচ্ছে এটা তো অম্লধর্মী না, এটা কেন রিঅ্যাকশন করবে? তো এটার মাধ্যমে তুমি পি যৌগ এবং কিউ যৌগকে একটা গ্যাসের মিশ্রণ থেকে আলাদা করতে পারবে। আশা করি এই কোয়েশ্চেনটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? তো আমরা এখন নেক্সট কোয়েশ্চেন মানে এই যে ঘ নাম্বার কোয়েশ্চেনে চলে যাব। আমি এটা একটু মুছে দিয়েছি, তোমাদের যদি কারো দরকার লাগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এখন আমরা ঘ নাম্বার লাস্টে এই কোয়েশ্চেনটা দেখবো যে পি কিউ আর যৌগের অসম্পৃক্ততা একই হবে কি, বিশ্লেষণ করো। আমি এটা মুছে দিচ্ছি।
পি কিউ আর যৌগের অসম্পৃক্ততা একই হবে কি? আচ্ছা, পি যৌগ এবং কিউ যৌগ আমরা কিন্তু আগে আইডেন্টিফাই করছি, তাই না? পি যৌগ, পি যৌগটা কোনটা ছিল? HC ট্রিপল বন্ড CH, তাই না? কিউ যৌগ, কিউ যৌগ কোনটা ছিল? H2C ডাবল বন্ড CH2। পি যৌগ এবং কিউ যৌগ। এখন আমাদের আর যৌগটা কি? দেখো, পি এর সাথে আয়রন নল 450 ডিগ্রিতে আর তৈরি হয়। তো এই যে পি আছে, HC ট্রিপল বন্ড CH, এটা আয়রন প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি করবে? তৈরি করবে কি? এটা একটা কমন রিঅ্যাকশন, কিন্তু এটা তোমরা যদি অর্গানিক কেমিস্ট্রি একটু পড়ে থাকো, এটা শুরুতেই আছে হাজারি স্যারের বই। এটা কিন্তু একটা বেনজিন তৈরি করবে, এবং এটা এখানে 3 মূল বিক্রিয়া করবে আর কি। ঠিক আছে, তার মানে তুমি এখন আর যৌগটাও পাইয়ে গেছো, তাই না? পি কিউ আর আইডেন্টিফাই করাটাই কিন্তু আসল। তুমি আইডেন্টিফাই করতে না পারলে ভাই তুমি এটার কোন কোয়েশ্চেন, মানে অ্যানসারই কোয়েশ্চেনই বুঝবা না, অ্যানসার করবা কি? তো ফার্স্টে আমরা আইডেন্টিফাই করে ফেললাম পি কিউ আর। এখন এখানে বলছে যে পি কিউ আর যৌগের অসম্পৃক্ততা একই হবে কি? তো পি যৌগের মধ্যে ট্রিপল বন্ড, অসম্পৃক্ত মানে কি? মানে যেই যৌগের মধ্যে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে সেটাই তো অসম্পৃক্ত, তাই না? তো এখানে পি কিউ আর তিনটা যৌগের মধ্যেই ডাবল বন্ড আছে, আবার ট্রিপল বন্ডও আছে, তার মানে তিনটা যৌগ হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এখন অসম্পৃক্ত যৌগ হইলেও তিনটা যৌগের অসম্পৃক্ততা সেম হবে কিনা, এটাই তোমার কোয়েশ্চেন। এখানে পি যৌগ এবং কিউ যৌগের অসম্পৃক্ততা সেম হবে, কিন্তু কিউ যৌগের পি কিউটা সেম হবে, কিন্তু আর এর যে অসম্পৃক্ততা এটা ডিফারেন্ট হবে। এটা কেন হবে? আচ্ছা, অসম্পৃক্ত আর অসম্পৃক্ত এটা মানে কি? এটার মানে তুমি যদি সহজ ভাষায় আমি যদি তোমাদেরকে বলি, তাহলে অসম্পৃক্ত মানে হচ্ছে ইনকমপ্লিট, আর সম্পৃক্ত মানে হচ্ছে কমপ্লিট। ঠিক আছে, তো একটা ইনকমপ্লিট যদি কোনো কিছু থাকে তার মানে কি? সে অসম্পূর্ণ। সে অসম্পূর্ণ যেহেতু, তাকে সম্পূর্ণ করার জন্য সে আরো অন্যান্য কিছু নিজের মধ্যে অ্যাড করতে পারবে, তাই না? এটাই তো অসম্পৃক্ত, মানে ইনকমপ্লিট। তো এই যে পি যৌগ এবং কিউ যৌগ এরা যে অসম্পৃক্ত, এজন্য ওরা কি করতে পারবে? অন্যান্য, মানে অন্য কিছু একটা ওদের সাথে অ্যাড করতে পারবে। এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া, তাই না, কেমিস্ট্রির ভাষায়। তো এরা কি করবে? অসম্পৃক্ত যৌগ, যে কোনো অসম্পৃক্ত যৌগই নরমালি সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে। কিন্তু এইখানে যে আর যৌগটা দেখতেছো, এই আর যৌগটা সংযোজন বিক্রিয়ার পাশাপাশি প্রতিস্থাপন বিক্রিয়াও দিবে, যদিও কোনো অসম্পৃক্ত যৌগই প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, কিন্তু আর যৌগটা দিবে। তো তুমি এভাবে লিখবা যে পি ও কিউ অর্থাৎ অসম্পৃক্ত যৌগ সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে। অসম্পৃক্ত যৌগ কি হবে? সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে। তো দেখো, এই যে পি যৌগটা সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে, তাই না? তো তুমি এখানে এই কথাটা লেখার পরে তোমাকে একটা উদাহরণ দিতে হবে। সেই উদাহরণটা কি? মানে যে কোনো একটা উদাহরণ দিবা আর কি, ঠিক আছে? এই যে কিউ যৌগ অর্থাৎ ইথাইনের সাথে তুমি HCl অ্যাড করো, তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে এখানে CH3 CH2Cl। ঠিক আছে, এই যে দেখো সংযোজন বিক্রিয়া, এই HClটা এটার সাথে অ্যাড হয়ে গেল, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া দিল। এখন এই যে আর যৌগটা আছে, এই আর যৌগটা কি হবে? আমি এটা একটু মুছে ফেলি। এখানে যে তুমি আর যৌগটা দেখতেছো, এই যে আর যৌগটা মানে হচ্ছে বেনজিন। এই বেনজিন তো অসম্পৃক্ত যৌগ, কারণ বেনজিনের স্ট্রাকচারটা কি এরকম না ভাইয়া? তাই না? তুমি যেভাবে দেখো বা ওইভাবে দেখো, বেনজিনের মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে, মানে বেনজিন অসম্পৃক্ত যৌগ, কিন্তু ও সংযোজন বিক্রিয়া তো দিবেই, হ্যাঁ, সাথে কি হবে? মানে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এই যে পি যৌগ এবং কিউ যৌগ, হ্যাঁ, এই যে তুমি যে দেখতেছো, এই যে পি যৌগ এবং কিউ যৌগ, ওরা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া দিবে না, ওরা জাস্ট সংযোজন বিক্রিয়াই দিবে। এখানে তুমি আর যৌগটাও লিখতে পারো যে আর যৌগ, মানে এটা মানে অসম্পৃক্ত যৌগ মানেই সংযোজন বিক্রিয়া দিবে। তো এখন এই যে বেনজিন আছে, এই যে বেনজিন অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও
তুমি এভাবে লিখবা আর কি, অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, যদিও দেওয়ার কথা ছিল না কিন্তু বেনজিন দিবে। এজন্য বেনজিনের অসম্পৃক্ততাকে বেনজিনের অসম্পৃক্ততাকে কি বলা হয়? বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলা হয়, বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলা হয়। ঠিক আছে, এটা তুমি জাস্ট লিখবা যে বেনজিনের অসম্পৃক্ত যৌগ সত্ত্বেও কি করবে? প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, যদিও দেওয়ার কথা না। যেমন পি আর কিউ কিন্তু দিবে না, কিন্তু বেনজিন দিবে। এই কথাটা লিখার পরে তুমি একটা রিঅ্যাকশন লিখতে হবে, অবশ্যই রিঅ্যাকশন না লিখলে এটা কমপ্লিট হবে না। এই যে বেনজিনের সাথে তুমি ধরো এখানে ক্লোরিন অ্যাড করে দিলা, ক্লোরিন অ্যাড করে দিলে কি হবে? মানে এখানে তো একটা হাইড্রোজেন আছে, তাই না? ওই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি তৈরি করবে? HCl তৈরি করবে, আর আরো একটা ক্লোরিন এখানে বসে যাবে, ক্লোরোবেনজিন তৈরি হবে, তাই না? এই যে দেখো, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই হাইড্রোজেনটাকে এখানের একটা ক্লোরিন রিপ্লেস করলো, প্রতিস্থাপন করলো। তো এটাই দিয়ে দিবা। তার মানে এখানে বুঝতেই পারতেছো যে পি কিউ যৌগের অসম্পৃক্ততা সেম হবে না। পি এবং কিউ যৌগের অসম্পৃক্ততা সেম হইলেও আর যৌগের অসম্পৃক্ততা ডিফারেন্ট, মানে আর যৌগে কি হবে? একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করবে। তো আশা করি এই কোয়েশ্চেনটাও তোমরা বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট এই ভিডিওতে আমরা এখানে শর্ট করবো, ভিডিওটা বেশি লং করবো না। তো এটা ছিল ঢাকা বোর্ড 22 সালের একটা কোয়েশ্চেন। আমরা পরবর্তী আরো কোয়েশ্চেন, বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন এখানে উঠে আমরা এটা সলভ করব। ঠিক আছে, তো ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের যে ফেসবুক পেজ আছে, যে স্পেক্ট্রা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশনকে, এটাকে তোমরা কাইন্ডলি ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে।